হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সিকান্দার কা মুকদ্দর মুভিটিকে, যেটি রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো চলো তাড়াতাড়ি জেনে নিই মুভিটার স্টোরিটার মধ্যে অনেক ইন্টারেস্টিং পার্ট রয়েছে। পুরো মুভিটা দেখা অবধি তুমি বুঝতে পারবে না টুইস্ট কোথা থেকে কোথায় ঘুরে যাবে। আর এরকম ধরনের মুভি দেখতে তো আমাদের সবারই বেশ ভালো লাগে, যেখানে আমরা লাস্ট অবধি গিয়েও বুঝতে পারি না আসল রহস্যটা কি, কিন্তু শেষে যখন নিজে থেকেই রহস্য খোলে সেই পার্টটা সব থেকে ইন্টারেস্টিং হয়। আর এই মুভিটাও ঠিক তেমনই। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে এরম ধরনেরই নতুন নতুন এক্সপ্লেনেশন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। মুভি শুরু হয় 15ই ফেব্রুয়ারি 2009 সাল থেকে, যেখানে আমরা মুম্বাইয়ের সিন দেখতে পাই, যেখানে আমরা ডায়মন্ডের একটা এক্সিবিশন দেখতে পাই। আর এই এক্সিবিশনের মধ্যে অনেক বড় বড় লোক এসেছিল, আর এই এক্সিবিশনের মধ্যে অনেক দামি দামি হিরে আর গয়না রাখা ছিল, আর এখানে খুব হাই সিকিউরিটিও ছিল। আর তারপরে সিনে আমরা একটা লোককে দেখতে পাই যে খুব ভয় পেয়ে তাড়াতাড়ি করে টেলিফোন থেকে পুলিশকে কল করে, আর তারপরে তার হাতে থাকা পেপারটা দিয়ে সে পুলিশকে সেই লেখা কথাটা বলতে থাকে। সে বলে যে এক্সিবিশনটা হচ্ছে সেই এক্সিবিশনের মধ্যে মোটামুটি 5 মিনিটের মধ্যে চুরি হতে চলেছে, যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও। এই খবরটা পাওয়ার পরে পুলিশরা সেখানে পৌঁছে যায়। ইতিমধ্যেই এক্সিবিশনের মধ্যে ফায়ার অ্যালার্ম বেজে গিয়েছিল, আর এক্সিবিশনের মধ্যে সেই লোকগুলো হামলা করে দিয়েছিল যারা চুরি করবে। আর সেই লোকগুলোর কাছে AK-47ও ছিল, তাই জন্য তারা পুলিশের উপরে হামলা করে দেয়, কিন্তু পুলিশ যা হোক করে তাদেরকে ওখানেই মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই কামিনী আর মঙ্গেশ ভাই জানতে পারি যে এই হিরেটা আগে এখানে উপস্থিত ছিল, সেই হিরেটা এখন আর এখানে নেই। মঙ্গেশ ভাই এখানে পুলিশকে বলে এখানে হীরের 5খানা টুকরো রাখা ছিল, এই হিরেটা এখানে আর নেই, যার দাম 50 থেকে 60 কোটি টাকার উপরে। আর এই কথাটা যখন পুলিশ অফিসার জানতে পারে সে অবাক হয়ে যায়। আর তারপর সেই পুলিশ অফিসারটি ইনভেস্টিগেশন অফিসার জসবিন্দারকে ডেকে পাঠায়, যার ট্র্যাক রেকর্ড অনেক ভালো ছিল। সে যে কেসটাকে ধরতো সেটাকে সলভ করতো, আর সেই কারণে এই কেসটাও সে পেয়ে গেছে। পুলিশওয়ালা জসবিন্দারকে সব কথা বলে দেয়, তারপর পুলিশওয়ালা সেখান থেকে চলে যায়। আর তারপরে জসবিন্দার মঙ্গেশ ভাই কামিনী আর বাকি লোকেদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। আর এখানে হামলা যারা করেছিল তারা সব সিসিটিভি ফুটেজ উড়িয়ে দিয়েছিল, সেই কারণে ইন্সপেক্টরটা চেক করে সিসিটিভি ফুটেজ বন্ধ হওয়ার আগে সবাই কোথায় কোথায় দাঁড়িয়েছিল, আর সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। আর মঙ্গেশ ভাই আর কামিনী বলে এই রুম থেকেই তারা অন্য রুমে গিয়েছিল লাস্ট বারের মতো। আর হীরার সব থেকে কাছে সিকান্দার ছিল, যে কিনা 6 ফিট দূরত্বে ছিল, তাই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়। তখন সিকান্দার বলে সে একজন কম্পিউটার টেকনিশিয়ান। সে বলে সে কানপুরে থাকে, এখানে তো শুধুমাত্র সে কাজের জন্য এসেছে। আর তারপরে এখানে সিকান্দারকে চলে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু সিকান্দার যাওয়ার জন্য একটু বেশি তাড়া দেখাচ্ছিল, সেই কারণে পুলিশের তার উপরে সন্দেহ হয়। আর তারপরে সেই অফিসারটি সিকান্দারকে আবার ডেকে পাঠায়, আর তাকে প্রথম থেকে জেরা করা শুরু করে। তাকে সে জিজ্ঞাসা করে সে ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিল। সিকান্দার সেরকম জায়গায় আবার গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্রথমে যে জায়গাটা সে বলেছিল সেখানে সে দাঁড়ায় না, সেই কারণে পুলিশ অফিসারের সন্দেহটা তার উপরে আরো তীব্র হয়ে যায়। তার ততটাই সন্দেহ মঙ্গেশ আর কামিনীর উপরেও হচ্ছিল। জসবিন্দার তখন এই 3 জনকে বলে তোমাদের 3 জনের মধ্যে দিয়ে একজন চোর আছো। আর আজ অব্দি তার ইনস্টিংক্ট কোনোদিনও ভুল হয়নি। যখন সে জানতে পারে এই হিরেগুলোর দাম 60 কোটি টাকার উপরে, তখনই সে সঙ্গে সঙ্গে কমিশনারকে কল করে। সে বলে আপনি আমাকে কোন কেসে দিয়ে দিয়েছেন? তখন কমিশনার বলে উপর থেকে তোমার নামেরই অর্ডার এসেছে। তার সাথে সাথে কমিশনার তাকে এটাও বলে যদি সে এই কেসটা সলভ করে দেয় তাহলে তাকে প্রমোশনের সঙ্গে সঙ্গে মেডেলও দিয়ে দেওয়া হবে। তখন জসবিন্দার তাকে বলে সে 24 ঘন্টার মধ্যে এই কেসটাকে সলভ করে দেবে। আর তারপর জসবিন্দার তাদের 3 জনের সাথে কথা বলতে শুরু করে দেয়। সে বলে ভালো এটাই হবে তোমাদের জন্য, তোমরা আমাকে সব সত্যি কথা বলে দাও, আর না হলে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। আমি খুব ভালো করে জানি তোমাদের 3 জনের মধ্যেই একজন কেউ চোর আছো, কিন্তু কেউ সেখানে কোনো কথাই বলছিল না, যার কারণে তাদের 3 জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। সবার প্রথমে সিকান্দারকে চেয়ারের মধ্যে বেঁধে মারধর করা হয়। আজ সেখানে সিকান্দার বলে তুমি তোমার এই ব্যাচ বা লেবেলগুলো পেয়েছো নিশ্চয়ই কোনো ফ্রড ভাবে,
এইটা বলাতে তখন সিকান্দারকে ইন্সপেক্টরটা থাপ্পড় মেরে দেয়। আর তারপরে সিকান্দার বলে, একদিন তুমি এই কাজের জন্য অনেক পস্তাবে, তোমাকে একদিন আমার কাছে এসে সরি বলতে হবে, কারণ আমি চুরি করিনি, এটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি তখন আমার চোখে চোখ রেখে আমার কাছে ক্ষমা চাইবে এই কাজটার জন্য। আর জসভিন্দর তখন বলে, এরকম কিছুই কোনোদিনও হবে না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই 15 বছর পরের সিন, যেখানে আমরা জসভিন্দর মানে সেই পুলিশ অফিসারটিকে দেখতে পাই। আর সে এখন পুরোপুরি ভাবে মাতাল হয়ে গিয়েছে। আর তাকে এসআই স্যার ডেকে পাঠায়, তাকে একটা লেটার দেয় এবং তাকে জানায় যে সে আজ থেকে সাসপেন্ড হয়ে গিয়েছে। আর সে তাকে বলে, এখন তুমি ফুল টাইম মদ খেতে পারো, এখন তোমাকে আমি সাসপেন্ড করলাম। আসলে সে মদ খাওয়ার চক্করে ভালোভাবে তার ডিউটি পর্যন্ত করছিল না, আর তার সাথে সাথে অন ডিউটিতেও সে মদ খেয়ে আসতো। এখান থেকে বেরিয়ে সোজাসুজি সে নিজের ওয়াইফ কৌশল্যার কাছে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি আজকে তার ডিভোর্স হওয়ার কথা ছিল। আর একদিনেই সে দুখানা বাজে একটা নিউজ ফেস করলো। আর একদিনের মধ্যেই দুটো বাজে নিউজ তার কাছে চলে এলো। জসভিন্দর তখন কৌশল্যাকে বলে, আমরা একসাথে খুব খারাপ ছিলাম না কিন্তু। তখন কৌশল্যা বলে, তুমি টাইম করে পয়সাটা পাঠিয়ে দিও, কারণ যে প্রপার্টিটা তুমি আমার নামে করেছো সেই প্রপার্টিটা যদি আমার নামে হয়ে যায় তাহলে তোমার কাছে আর কিছুই থাকবে না, তাই বলছি টাইমে পয়সাটা পাঠিয়ে দিও। এরপরে আমরা দেখতে পাই জসভিন্দর রাতের বেলা মদ খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে অনেকটা মদ খাচ্ছিল, মনে হচ্ছিল এমন যে খুব ডিপ্রেসড হয়েছে সে। আর তখনই ইন্সপেক্টরের কাছে একটা কল আসে, একটা খবরের কল। সে তখন বলে, সিকান্দার কালকে আবুধাবি থেকে ইন্ডিয়াতে ফেরত আসছে। ওই খবরটা ইন্সপেক্টরকে সিকান্দারের নাম্বারটাও দিয়ে দেয়। তারপর ফোনটা রাখার পরেই ইন্সপেক্টরটি সিকান্দারকে কল করে এবং বলে, 15 বছর আগে যে কেসটা হয়েছিল সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন সিকান্দার বলে, কথা এটা ছিল না, কথা এটা ছিল যে আপনি আমার চোখে চোখ রেখে ক্ষমা চাইবেন, কারণ আমি জানি যে আমি চুরি করিনি। জসভিন্দর তখন বলে, তুমি কালকে চলে আসো, আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি। এটা শোনার পরে সে ফোনটা কেটে দেয়। আর তারপরে আমরা দেখতে পাই সিকান্দার কষ্টে ভেঙে পড়ে, কারণ তাকে এই জিনিসটার জন্য অনেক কিছু ফেস করতে হয়েছে তার লাইফে। তারপরে আমরা দেখতে পাই গল্পটা আবারও পাস্টে চলে আসে, আর আমরা এদের তিনজনকে কোর্টের মধ্যে দেখতে পাই। এখানে দুই দিকের উকিল উপস্থিত ছিল, কিন্তু পুলিশের কাছে কোনো ঠোস সবুত ছিল না যে এরাই চুরিটা করেছে। তাই জন্য পুলিশ 1 সপ্তাহ সময় চায়, যাতে করে তারা এদের মেডিকেল টেস্ট করিয়ে দেখবে, কারণ তাদের সন্দেহ ছিল হিরেটা হয়তো কেউ গিলে নিয়েছে। যদিও বা হিরে যদি কেউ গিলে নেয় সে বেঁচে থাকবে না, কিন্তু তারপরেও তারা কোর্টের কাছ থেকে সময় চায় এবং তাদের এক্সরেও করায়। এক্সরে রিপোর্টে কিচ্ছু বার হয় না। এখানে জসভিন্দর সেই লোকটাকেও পেয়ে গেছিল যে টেলিফোন করেছিল পুলিশকে, যে বলেছিল ব্যাংকে রবারি হতে চলেছে। সেই লোকটিকে জিজ্ঞাসাবাদ করার পরে লোকটি জানায় যে তার কাছে একটা কল এসেছিল। সে যখন নিজের মেয়েকে অটোতে তুলে ফিরছিল তখন তার কাছে একটা ফোন আসে। তাকে বলা হয় যে তার পকেটে একটা লেটার রয়েছে, সেই লেটারটা পড়ে পুলিশকে শোনাতে হবে, না হলে তার মেয়ের জীবন এখন অনেক বিপদে রয়েছে। আর এটা শুনে সে ভয় পেয়ে পুলিশকে সেই লেটারটা পড়ে শুনিয়ে ফোনটা কেটে দেয়। পরে মঙ্গেশ ভাই, কামিনী আর সিকান্দারকে সেই লোকটার কাছে নিয়ে যাওয়া হয়। আর তখন সেই লোকটাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কে তিনজনের মধ্যে কাউকে চেনো? সেই লোকটা বলে, আমি এদের তিনজনের মধ্যে কাউকে চিনি না। আর পুলিশের কাছে এখন মাত্র 5 দিন ছিল, তাই জন্য পুলিশ তাদেরকে আন্ডার কাস্টাডিতে নিয়ে তাদেরকে অনেক অত্যাচার করে আর অনেক মারধরও করে, কিন্তু এদের তিনজনের মুখ থেকে কিচ্ছু বার করতে পারে না, কারণ এরা তিনজন চুরিটা করেইনি। কোর্টের মধ্যে আবারও কেসটা যায়। এখানে জজ জানতে পারে যে পুলিশের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, আর সেই কারণে তাদেরকে বেল দিয়ে দেওয়া হয়। তারা শুধুমাত্র বেলই পেয়েছিল, তারা এখনো এই কেসটার মধ্যেই রয়েছে। তারপরে আমরা সিকান্দারকে দেখতে পাই, যে নিজের বাড়িতে ছিল আর তার পিঠের মধ্যে অনেক মারার দাগ ছিল, আর তার মা তার পিঠে মলম লাগাচ্ছিল। আর তখনই এখানে প্রিয়া নামের একটা মেয়ে আসে। প্রিয়া আসলে সিকান্দারকে ভালোবাসতো, আর সিকান্দার তাকে সেভাবে পাত্তা দিত না, তাকে বন্ধু হিসাবে দেখতো। প্রিয়া আসলে নার্স ছিল,
সে সেই কারণেই এখানে এসেছিল। সে সিকান্দারকে কিছু ওষুধপালা দিয়ে যাবে বলে। আর তার সাথে সাথে প্রিয়া তাকে বলে যায় যে আমার বিয়ে হতে চলেছে। এটা বলার পরে সে সেখান থেকে চলে যায়। তারপরে সিকান্দার অনেক জায়গায় জব খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও জবে রাখা হয় না। আর সে মনে করছিল সবাই হয়তো তাকে চোর হিসাবে মেনে নিয়েছে। আর তার সাথে সাথে তার বাড়িওয়ালাও তাকে ঘর থেকে বার করে দেয়। সিকান্দারের কাছে পয়সার এত টানাটানি চলে এসেছিল যে সে লয়ারকেও তার ফিসটা পে করতে পারছিল না। তখন এখানে কামিনী আসে আর সে এসে লয়ারকে পয়সা দেয়। তারপরে কামিনী নিজের ব্যাপারে বলা শুরু করে। কামিনী বলে আমার বরের একটা অ্যাফেয়ারের কারণে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর আমার একটা বাচ্চা রয়েছে, আমি আর আমার বাচ্চাই রয়েছি শুধু আমাদের ফ্যামিলিতে। আর এখানে সিকান্দার বলে তার সাথে শুধু তার মা থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর যেহেতু তাদের কেসও সঙ্গে চলছিল, তাই তাদের দেখা সাক্ষাৎও খুব ভালোভাবেই হচ্ছিল। তারপরে তারা দুজন মিলে মেলামেশা করতে থাকে আর এইভাবেই সময় যেতে থাকে। আর একদিন সিকান্দার জানতে পারে তার মা মারা গিয়েছে। আর সেই সময় সিকান্দার পুরোপুরি একা হয়ে গিয়েছিল, যার কারণে সে কামিনীর কাছে থাকতে চলে যায়। আর তারপর তারা ফ্যামিলির মতন থাকা শুরু করে দেয়। আর তারপরে কামিনী আর সিকান্দার বিয়ে করে নেয়। গল্পটা এখন প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সিকান্দার আবুধাবি থেকে মুম্বাইতে চলে আসে। সে সবার আগে সে নিজের বন্ধুর সাথে দেখা করে, তারপরে সে পুলিশ অফিসারটার সাথে দেখা করার জন্য যায়। সিকান্দার তখন পুলিশ অফিসারটিকে বলে 15 বছরে আপনি আমাকে যা টর্চার করেছেন সেটা যদি আমি মনেও করি আমার তখন কষ্ট হয়। প্রথমবার আমার ইনস্টিংক্ট ভুল হয়েছে, কিন্তু এতটাও ভুল হয়নি যে এতবার তোর কাছে আমি ক্ষমা চাইবো। তখন সিকান্দার নিজের ব্যাপারে বলা শুরু করে। সে বলে 15 বছর আগে তুমি আমার জীবনটা ঠিক কিভাবে বরবাদ করেছিলে। তখন সে বলে আমার তো কোর্ট কেস চলছিল, আমার কাছে একটা ফুটি কড়িও ছিল না। আর তখন তার একটা বন্ধু তাকে হেল্প করে। আগ্রাতে তার একটা মামা থাকে যার গ্লাসের ফ্যাক্টরি রয়েছে। সে যদি তার কাছে চলে যায় তাকে 15,000 টাকা করে দেবে এবং থাকা খাওয়ার খরচাও দেবে। আর এটা শোনার পরে সিকান্দার তার বউ এবং বাচ্চা নিয়ে সেখানে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে তার মামাটা তাকে ভালো জায়গাও দেয় এবং কাজও দেয়। এইভাবে 2 বছর কেটে যায়। তারপরে মঙ্গেশ ভাই তখন কল করে আর তাকে বলে তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গিয়েছে, তুমি উকিলকে এখনো অবধি পয়সা দাওনি, সেই পেপার ওয়ার্ক গুলো করে যাও তাড়াতাড়ি। আর এই বলে সে ফোনটা কেটে দেয়। আর এখানে আমরা দেখতে পাই সিকান্দার এই কথাটা তার স্ত্রীকে জানায়, মানে কামিনীকে। জানানোর পরে সে বলে যে আমি মুম্বাইতে গিয়ে সব পেপার ওয়ার্ক করে চলে আসছি, আর এখানে কামিনীকে যেতে লাগবে না। সে আবারও মুম্বাইতে যায়, যেখানে তার কেসটা এখনো অবধি চলছিল। আর এখানেও আমরা জানতে পারি পুলিশের কাছে এখনো অবধি কোনো প্রমাণ নেই, যার জন্যই এই কেসটা এখানেই শেষ করে দেওয়া হয়। তাই জন্যই সবাই অনেক খুশি ছিল। আর এখানে খুশি খুশি সিকান্দার নিজের ঘরে চলে আসে। ঘরে এসে কামিনীকে এই খবরটা দেয়। আর তারপরে তারা দুজনেই অনেক খুশি ছিল। হঠাৎ করে কামিনীর শরীর খারাপ হয়ে যায়। তখন সিকান্দার তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। তখন ডক্টর বলে কামিনীর লাংসে জল আছে আর সেটার জন্য ট্রিটমেন্ট করাতে লাগবে, তার জন্য অনেক পয়সা লাগবে। কিন্তু সিকান্দার তখন ডাক্তারকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আর সে কামিনীর চিকিৎসা শুরু করে দেয়। কিন্তু সিকান্দারের কাছে একদম পয়সা ছিল না। আর যেহেতু বাচ্চারা ঘরে একলা ছিল, সেই জন্য সে তাড়াতাড়ি করে বাচ্চাদের কাছে যায়। সে গিয়ে দেখতে পায় তার বন্ধুর মামা তাকে ঘর থেকে বার করে দিয়েছে, কারণ সে জানতে পেরে গিয়েছে তার হিরে চুরির কেস চলছে এখনো অবধি। আর যেই টাকাটা সে পেত সেই টাকাটা তাকে দিয়ে সেখান থেকে তাকে বার করে দেয়। সে সবার প্রথমে নিজের বাচ্চাদেরকে নিয়ে ধর্মশালাতে যায়, সেখানে গিয়ে নিজেদের বাচ্চাদেরকে রেখে আসে। তারপর সে যখন তার ওয়াইফের কাছে যাচ্ছিল, তখন কিছু গুন্ডারা মিলে তার কাছ থেকে ছিনতাই করে তার সেইটুখানি টাকাও চুরি করে নিয়ে নেয়। সে এতটা বেশি ভেঙে পড়েছিল যে সে আত্মহত্যা করার জন্য পর্যন্ত চলে যায়। তারপরে সেখান থেকে একটা গাড়ি ক্রস করে খুব জোরে হর্ন বাজিয়ে। তারপরে সিকান্দারের মনে হয় যে সে এইসব কিছু করবে না, সে তাড়াতাড়ি করে টাকা জোগাড়ের ব্যবস্থা করতে থাকে। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি তখন যে লোকটা হর্ন বাজিয়ে গিয়েছিল সেটা আর কেউ না, সেই পুলিশ অফিসারটাই হর্ন বাজিয়ে গিয়েছিল। আর তারপরে আমরা আরও জানতে পারি তখন সিকান্দার নিজের বন্ধুটাকে ফোন করে আর তাকে জানায় যে তার এরকম অবস্থা। তারপর তার বন্ধু বলে আবুধাবিতে কাজ আছে, তুই যদি যেতে পারিস তাহলে আমি তোকে কাজের ব্যবস্থা করে দেবো।
সিকান্দার কিছু না ভেবেই সেখানে চলে যায় আর সেখানে গিয়ে সে কাজ করতে থাকে আর এই করে করে সে সবকিছু ঠিকও করে নেয়। এখন তাদের আর টাকা পয়সার কোনো চিন্তাই ছিল না। কামিনীর চিকিৎসার জন্য সে টাইমে টাইমে টাকা পাঠিয়ে দিত, তার পরিবারের জন্য সে টাকা পয়সা পাঠাতে থাকতো, তাই তাদের আর কোনো কিছুর চিন্তা ছিল না। আর আবুধাবিতে সিকান্দারের তাওয়াসসু নামের একটা মেয়ের সাথে আলাপ হয় যারা সেম অফিসেই চাকরি করে। আর তাওয়াসসু মুম্বাই থেকে ছিল, তাই জন্য তাদের দুজনের মধ্যে ভালো মিল ছিল। তাওয়াসসুও মনে মনে সিকান্দারকে খুব ভালোবাসতো আর পছন্দ করত, আর সিকান্দারও কোথাও না কোথাও তার প্রতি একটু উইক ছিল। কিছুদিন পরে তারা যখন একটা মুভি দেখার জন্য যায় তখন মলের মধ্যে একটা লোক এসে তাওয়াসসুর সাথে কথা বলে। তখন সে জানতে পারে তাওয়াসসু মুম্বাইয়ের বারের ডান্সার ছিল। তখন সিকান্দারের মনে হয় তাওয়াসসু হয়তো সেই পুলিশ ইন্সপেক্টরের পাঠানো লোক। তখন সে তার উপর সন্দেহ করতে শুরু করে। তাওয়াসসু তখন বলে, জসভিন্দর বলে আমি কাউকে চিনি না, আমার কথা বিশ্বাস করো। কিন্তু তখন সিকান্দার তার কোনো কথা শোনে না, তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে আসে সে। সিকান্দার যখন আবুধাবি থেকে ফিরছিল তখন সে তাওয়াসসুর সাথে দেখা করে আর সে রিয়েলাইজ করেছিল যে সে তাওয়াসসুকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। তাই জন্য সে তাকে সরি বলে এবং তাকে একটা লেটার দিয়ে সেখান থেকে চলে আসে। আর এই সব গল্প বলার পরে সিকান্দার এখান থেকে চলে যাচ্ছিল। তখন জসভিন্দর বলে, এখনো অবধি স্টোরিটা বাকি রয়েছে, তোমাকে আমি কিছু জানাতে চাই। আমি তোমাকে কামিনীর ব্যাপারে আসলে কিছু বলতে চাই। সে বলে, তোমার কোর্টে যখন কেস চলছিল, তোমার কাছে যখন একদম পয়সা ছিল না আর কামিনী তোমাকে পয়সা দিয়েছিল, তারপরে সে একটা সোনার দোকানে গিয়েছিল। ওখানে গিয়ে সে একটা হীরের ডিলও করে। যখন ওখানে সেই হীরের ডিলটা হচ্ছিল তখন সেখানে জসভিন্দর পৌঁছে যায়, কারণ জসভিন্দর আগে থেকেই কামিনীর পেছনে খবরই লাগিয়ে রেখে দিয়েছিল। আর যখন কামিনী জসভিন্দরকে দেখে সে টোটালি ভয় পেয়ে গিয়েছিল। যখন ওখানে রাউট বেঁধে গিয়েছিল তখন সে নিজের নোকের মধ্যে একটা হীরেকে লুকিয়ে রেখে দিয়েছিল, কিন্তু এগুলো ওই হীরেগুলো নয়। তখন জসভিন্দর বলে, এটার যদি আমি কমপ্লেন করি তাহলে তুমি অনেক বছরের জন্য জেলে চলে যাবে। তখন ইন্সপেক্টরটি তাকে বলে, তোমাকে সিকান্দারের সাথে থাকতে হবে, তুমি সিকান্দারের সাথে থেকে আমাকে তার ব্যাপারে সবকিছুর আপডেট দেবে, কারণ আমি জানি সিকান্দারই সেই চোর। একদিন না একদিন সে হয়তো হীরেটাকে বার করবে। যদি তুমি এটা না করো তোমার কমপ্লেন আমি পুলিশে করে দেবো, আর তুমি বহু বছরের জন্য কিন্তু জেলের মধ্যেই থাকবে। এই সব কথাগুলো যখন সিকান্দার শোনে তার অনেক বেশি খারাপ লাগে, সে এক প্রকার ভেঙে পড়ে। সবার প্রথমে সে জসভিন্দরকে একটা থাপ্পড় মারে, তারপর সে সবার আগে চলে যায় তার স্ত্রীর কাছে। সবার প্রথমে গিয়ে সে নিজের ওয়াইফের সাথে দেখা করে। কামিনী এখানে অনেক খুশি ছিল, কারণ সে এত বছর পরে দেশে ফিরেছে। সে তার সঙ্গে অনেক এক্সাইটমেন্ট নিয়ে কথা বলতে চাইছিল। তাদের বাচ্চারাও সেখানে উপস্থিত ছিল না, কিন্তু সিকান্দার তাকে সোজাসুজি সেই কথাটা বলে ফেলে যেটা সে শুনে এসেছে। এটা শোনার পরে কামিনী কাঁদতে শুরু করে দেয়। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখানে সিকান্দার কিচ্ছু শোনে না। সে বলে, তুমি জসভিন্দরের সাথে কাজ করতে, তুমি আমাকে কোনোদিনও ভালোই বাসোনি, তাহলে তোমার সাথে আমি কেন থাকবো? আর সেই জন্য সিকান্দার তাকে বলে, আজ থেকে তোমার সাথে আমি থাকবো না। তোমাকে হয়তো আমি অফিসিয়ালি ডিভোর্স দেবো না, কিন্তু তোমার সাথে আমি কোনোদিনও কোনো সম্পর্ক রাখবো না। এই বলে সিকান্দার সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে এটাও বলে দেয় যে আমি এই ঘরটা তোমার নামে করে দেবো, যাতে তোমার কোনোদিনও ফিউচারে প্রবলেম না হয়। সিকান্দার নিজের পুরো ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিল। সে অনেক দূরে গিয়ে দেখা করে প্রিয়া নামক মেয়েটির সাথে। প্রিয়া হচ্ছে তার সেই বান্ধবী যে কিনা নার্স ছিল। সে এখন একটা নিজের নার্সারিও খুলে নিয়েছে আর তার এখন অনেক বড় ব্যবসা রয়েছে। আর এখানে সব থেকে বড় রহস্যটা রিভিল হয়, যেটা এতক্ষণ ধরে আমরা জানার চেষ্টা করছি। সেই হীরেগুলো আসলে কোথায়? সেই হীরেগুলোকে সিকান্দার রেখে দিয়েছিল এই প্রিয়ার কাছে। এই প্রিয়াই ওই হীরেগুলোকে নিয়ে একটা গাছের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। প্রিয়া আসলে সিকান্দারকে ভীষণ ভালোবাসতো, যার জন্যই সিকান্দারের কথা সে রেখেছে। সে এত বছর ধরে এই হীরেগুলোকে এখানে সামলে রেখেছে। সে নিজের বন্ধুত্বটাকে পালন করেছে। যেতে যেতে সিকান্দার প্রিয়াকে বলে, আমি তোমার অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করে দেবো। তখন প্রিয়া তাকে বলে, সব জিনিস তো পয়সা দিয়ে কেনা যায় না, আমি আমার বন্ধুত্ব পালন করেছি, তুমি ভালো থেকো। আর এখান থেকে সিকান্দার বাস ধরে চলে যাচ্ছিল। আর এর সাথে দি এন্ড। কিন্তু তারপর উপস দেখিয়ে পিকচারটা আবার শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই একটা বড় টুইস্ট। সিকান্দারের পেছনে বসে আছে সেই ইন্সপেক্টরটি। তারপর আমরা জানতে পারি জসভিন্দর সিকান্দারের পেছন পেছন আসছিল। জসভিন্দর জানতো সিকান্দারই সেই লোকটা যে কিনা হিরেটা চুরি করেছে, কিন্তু জসভিন্দর এটা জানতো না সিকান্দার হিরেটা কিভাবে চুরি করেছে। আর ইন্সপেক্টরটার কাছে এখন হিরেটাও চলে এসেছে, কারণ সে সেই গাছটাকে ভেঙে তার ভেতর থেকে হিরেটা বার করে নিয়েছে। আর সে সবার আগে নিজের ওয়াইফকে ফোন করে।
সে বলে আমি যেটা গেস করেছিলাম সেটাই সত্যি, আমি হিরে পেয়ে গেছি আর চোরকেও। তখন তার ওয়াইফ বলে আমি তো অনেক আগে থেকেই জানতাম যে তুমি ঠিক বলছো, কিন্তু দুনিয়াকে তোমায় বলতে হবে। ইন্সপেক্টরটা তখন সিকান্দারকে বলে আমি অনেক আগে থেকেই জানতাম যে তুই চোর আছিস, কিন্তু তুই কিভাবে চুরি করেছিস সেটা আমি কিছুতেই বার করতে পারছিলাম না। আর এই রহস্য ভেদ করতে করতে আমার 15টা বছর কেটে গেল। সিকান্দার তখন বলা শুরু করে, সে বলে এক্সিবিশনের ঠিক 1 সপ্তাহ আগে সেখানে আমি পৌঁছে যাই, সেখানকার কম্পিউটার এইগুলো ঠিকঠাক করার জন্য। সেখানে গিয়ে আমি দেখতে পাই যেখানে একটা অনেক বড় এক্সিবিশন হতে চলেছে। তারপরে আমার কাছে একটা ফোন আসে কম্পিউটার সারানোর জন্য। সেখানে গিয়ে আমি দেখি যে কম্পিউটারে কোনো প্রবলেম নেই, জাস্ট প্রিন্টারটা জাম হয়ে গিয়েছে। কিন্তু সেটা বললে তো তারা আমাকে আর টাকা দেবে না, তারা আমাকে 5,000 টাকা দেবে বলেছিল। আর তখন আমার জন্য ওটা অনেক বড় অ্যামাউন্ট। তাই আমি কিছুটা সময় নিয়ে সব কিছু ঠিক করি আর আমি আমার টাকাটাও পেয়ে যাই। আর আমি জানতে পারি তারা একটা চুরির প্ল্যান করছে। তারা আসলে সেই এক্সিবিশনেই চুরির প্ল্যান করছিল, সেটা আমি দেখে নিয়েছিলাম। তারপর আমি এক্সিবিশনের ওখানেই কাজ করছিলাম। তো আমি একটা লোককে নোটিস করি যে বড় বড় ব্যাগ নিয়ে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছিল। সে সেই গুন্ডা গ্যাংয়ের সাথে মিলিত রয়েছে যারা কিনা এই চুরির প্ল্যান করছে। সেই ব্যাগগুলোর মধ্যে বড় বড় বন্দুক রয়েছে। তারপরে আমি নিজের প্ল্যান করা শুরু করে দিই। আর আমি জেনে গিয়েছিলাম যে 15 তারিখ সকালবেলায় তারা এক্সিবিশনে চুরি করতে চলেছে। তাই জন্যই সেই লোকটাকে আমি ওই চিঠিটা দিয়ে এসেছিলাম আর তাকে আমি ফোন করে বলেছিলাম যে এইগুলো করার জন্য। তারপরে এখানে গন্ডগোল বেঁধে যায় আর সেই ফাঁকে আমি সেই হিরোগুলোকে সরিয়ে নিই। আর আমার যে বান্ধবীটা রয়েছে সে ছিল নার্স, তাই জন্য সে অ্যাম্বুলেন্সের সাথে এখানে চলে আসে। যখন সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল হিরে আমি তার হাত থেকে এখান থেকে বার করে দিই। তাই আপনারা কোনো দিনও হিরে খুঁজে পাননি। তার সাথে সাথে সিকান্দার এটাও বলে যে আমি সবকিছুই জানতাম। যেদিন আমি মরতে গিয়েছিলাম গাড়ির হর্ন বাজিয়ে আপনি আমার পাশ থেকে গিয়েছিলেন, সেটাও আমি খুব ভালো করে জানি। আর তারপরে আমি এটাও জানি যে কামিনীকে আমার কাছে আপনি পাঠিয়েছিলেন। কামিনী আমার কাছে নিজে থেকে আসেনি। আর এই সব কিছুর ব্যাপারে আমি জানতাম। লাস্টে এখানে ইন্সপেক্টরটি সিকান্দারকে জিজ্ঞাসা করে তুমি তাওয়াসুকে যে লেটারটা দিয়েছিলে তার মধ্যে কি লেখা ছিল? তখন সিকান্দার বলে ওটার মধ্যে সুইজারল্যান্ডের টিকিট রয়েছে আর একটা চিঠি রয়েছে, যেখানে আমি ওকে বলেছি যে ওর সাথে আমি শিফট হয়ে যাব। আমি সবকিছু ছেড়ে দিয়ে ওখানে ওর সাথে সেটেল হওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু এখন তো আপনি আমাকে ধরে নিয়েছেন। এই সব কিছু হওয়ার পরে সিকান্দার এখানে ইন্সপেক্টরটিকে বলে আপনি তো এখন সাসপেন্ড হয়ে গিয়েছেন, আপনার কাছে এখন কিচ্ছু নেই। আর সেই জন্যই আপনার জন্য আমার কাছে একটা প্রপোজাল রয়েছে। আর এর সাথে সাথেই এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। এই প্রপোজালটা দেওয়ার পরে ইন্সপেক্টরটা ঠিক কি করলো সেটা আমাদেরকে আর দেখালো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নোটিফিকেশন বেলটা অলে করে নিও, যাতে করে যখনই আমি নতুন নতুন আপডেট দেবো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর নেক্সট কি মুভি এক্সপ্রেশন দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও যে তোমাদের মুভি এক্সপ্রেশনটা ঠিক কেমন লেগেছে। এর সাথে সাথে আরও নতুন নতুন মুভি এক্সপ্রেশন আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাহলে একবার টুক করে গিয়ে দেখে নিও। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।